আজ এত দেরি করে আসলেন পলাশবাবু, একেবারে রাত হয়ে গেল। আর বলো না, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি, কিন্তু রাস্তায় দেরি হয়ে গেল। তো জমি এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই জমি, একেবারে খাসা। দেখতে তো বেশ ভালোই লাগছে। দেখলেন তো বাবু, এই হলো গিয়ে সরিষা ক্ষেত। এই ক্ষেতের কথাই বলছিল, ভারী ভালো ক্ষেত। এই জমির মালিক যখন বেঁচেছিলেন তখন অনেক ফসল ফলিয়েছিলেন। আপনাকে একেবারে কম দামে বেচে দেব। সরিষা ক্ষেত দেখে তো ভালোই মনে হচ্ছে, তার দামটা কত শুনি। শোনো সবুজ, আমি হলাম গিয়ে একেবারে এক কথার মানুষ। দামে বসালে নেব, না বসালে নেব না। আমি যেই দামে খুঁজছিলাম সেই দামে যদি হয় তাহলেই নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। এর আগেও তো আমি আপনাকে দুটো জমি কিনে দিয়েছি। আপনার কি ধরনের জমি পছন্দ সেটা তো আমি জানি নাকি বাবু। তা বাবু, জমি কিন্তু একেবারে খাসা, দামটাও একেবারে খাসা। গোটা জমি পাক্কা 3 লাখ টাকা। আসলে জমির মালিক 3জন তো বর্তমানে, তাই এর কমে আর বিক্রি করতে চাচ্ছে না তারা। জমির মালিক 3জন মানে? আমি তো আগে জানতাম জমির মালিক একজন হয়। জমির ভাগযোগে আবার কোনো অসুবিধা হবে না তো? আরে না না বাবু, সে কোনো সমস্যা নেই, উনি আপনি একদম চিন্তা করবেন না। আসলে জমির মালিক 3জন, কারণ 3 বোনই এক মায়ের পেটের সন্তান। 3 বোন চাইছে জমিটা বিক্রি করে দিতে, যাতে ভাগ বাটোয়ারায় কোনো সমস্যা না হয়। তাই 3 বোনই সমান ভাগ করেছে। সেক্ষেত্রে আপনি কোনো চিন্তা করবেন না, মনে মনে অনেক মিল আছে। জায়গা জমি নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব বিবাদ নেই। তাহলে তো কোনো অসুবিধাই নেই। দাম যা বলেছে খানিকটা বেশি, তবে আগে যেহেতু তুমি আমাকে আরো 2টো জমি বাগিয়ে দিতে পেরেছো, তাই এই জমি আমি পুরোপুরি 3 লাখ টাকা দিয়েই নেব। জমির মালিককে বলে দিও। সে আমি জানতাম পলাশবাবু, আপনি আমার কথা ফেলতেই পারবেন না। আর জমিটাও একেবারে খাসা, যে ফসল ফলাবেন সেটাই সোনা রূপে উঠবে। জমিটা আজ দেখে গেলেন, পরের বার না হয় একেবারে কিনতে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, পরের বার একেবারে টাকা সমেত আসবো। জমির মালিককে বলবে জমির দলিল গুছিয়ে রাখতে, বুঝতে পেরেছো? হ্যাঁ আজ্ঞে বাবু। হ্যাঁ চলো। দেখি আকাশ তো ঠিকই ছিল, হঠাৎ করে বৃষ্টি বাদল শুরু হলো নাকি? এই শীতকালে বৃষ্টি বাদল কোথা থেকে আসবে? এত সময় তো সবকিছু স্বাভাবিকই ছিল, হুট করে এরকম কেন শুরু হয়ে গেল কে জানে। তাড়াতাড়ি চলুন পলাশবাবু, মাঝ পথেই না ঝড় শুরু হয়ে যায়। এর আগে অবশ্যই এরকম কিছু দেখিনি। তোদের কত বড় সাহস, তোরা আমার জন্য কিনে নেওয়ার চেষ্টা করছিস? কে কে ওখানে? কে কে লুকিয়ে কথা বলছে? আমি জমির মালিক, এই সরিষা ঘাটের মালিক আমি। আমি না চাইলে কেউ আমার জমিতে হাঁটু দিতে পারবে না। তোদের কত বড় সাহস, তোরা আমার জমি কিনে নিতে এসেছিস? এই দেখো, এই জমির মালিক হলো জয়া, বিজয়া আর সুজয়া দিদি। খবরদার বলছি, আড়ালে লুকিয়ে লুকিয়ে আমার খদ্দের ভাগানোর চেষ্টা করবে না। তুমি নিশ্চয়ই এই জমির মালিকের শত্রু, এজন্যই চাও না জমিটা বিক্রি হোক। দেখো, ওসব করে কোনো লাভ নেই, এখনই বেরিয়ে এসো বলছি। আমি বেরিয়ে এলে তোরা সহ্য করতে পারবি না। এখনো সময় আছে, পালিয়ে যা জমি থেকে, পালিয়ে যা বলছি। আর জয়া, বিজয়া, সুজয়াকে বলে দে আমি থাকতে এই জমিতে কেউ হাত দিতে পারবে না। কি কিন্তু কে তুমি? আড়ালে লুকিয়ে লুকিয়ে বড় বড় কথা না বলে সামনে বেরিয়ে এসো, নয়তো পুলিশ ডাকবো। বেশ, আমি বেরিয়ে এলাম। কি তুমি? আমি জীবনে প্রথমবার এরকম কাউকে দেখলাম, কি বিচির ভয়ানক রূপ। কে তুমি? আমি এই জমির মালিক হরনাথ। হরনাথ কাকা? হরনাথ কাকা কি সর্বনাশ! কিন্তু হরনাথ কাকা, তুমি তো মারা গেছো। তোমার মেয়ে বলে যে তুমি মারা গেছো। পালা এখান থেকে, যদি না পালাস তাহলে আমার হাতেই মরবি। গিয়ে জয়া, বিজয়া, সুজয়াকে বলে দে জমি আমি ছাড়া আর কেউ দিতে পারবে না। এই জমির মালিক এখনো আমি আমার জমি কাউকে দেবো না। কারণ ভাগ এখান থেকে। তুমি
এখানে? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে দিদি। কেন রে, আবার কি হলো? সবুজ একখানা ভালো খদ্দের জোগাড় করেছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, কেন হাতছাড়া হয়ে গেল কেন? খদ্দের কি 3 লাখ দিতে রাজি হয়নি? আরে না গো, সে এক কেলেঙ্কারি কাণ্ড। কেলেঙ্কারি কাণ্ড? কি বলছিস রে, কি হয়েছে? এই মিনু, তুই এখান থেকে যা, আমার ঘরে দেখ কাপড় রাখা আছে, সেগুলো কেচে দিয়ে আয়। আচ্ছা দিদি। সবুজ গতকাল রাতে আমাদের জমিটা দেখাতে নিয়ে গিয়েছিল খরিদ্দারকে, কিন্তু সেখানে গিয়ে সে কি বিপদ। কোথা থেকে যেন একজন বলেছে সে নাকি হরিনাথ, ওই জমি নাকি তার। হ্যাঁ, হরিনাথ? মানে বাবা? কি 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 বলছিস তুই? না না না, এটা হতে পারে না। বাবা কিভাবে ওখানে আসবে? বাবার শ্রাদ্ধ শান্তি তো হয়ে গেছে। বাবার যদি কোনো অতৃপ্ত আত্মা থেকেও থাকে, তবুও সে আত্মার তো দুনিয়াতে থাকার কথা নয়। শ্রাদ্ধ শান্তির পর তো আর কোনো অতৃপ্ত আত্মা থাকে না। আমিও তো সেটাই ভাবছি, তবে তোমায় আর বলছি কেন। সবুজ আর তার খদ্দের গতকাল কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছে, আজ সকালবেলায় এসে বলে গেল। এবার কি হবে বলো তো? কি হবে এবার? আমাদের একবার ওখানে যেতে হবে। ওখানে গিয়ে দেখি, যদি কোনো সমস্যা থাকে তাহলে তার ব্যবস্থা নিতে হবে। কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা বলি, সমস্যা কত বড় সমস্যা হয়ে গেছে। সে কি কি হয়েছে খুলে বলো তো আমায়। আমাদের যে দোকানটা ছিল সেই দোকানটা মনে হয় ভেঙে দেবে। সরকারি কাজ হচ্ছে, দোকানটা একেবারে রাস্তায় চলে এসেছে। তোমার দোকানই তো একমাত্র সম্বল, সেটাই যদি ভেঙে ফেলো তাহলে আমাদের চলবে কেমন করে? আর কারো দোকান ভেঙে দিব বললেই কি ভেঙে দেওয়া যায় নাকি? দোকানটার উপর নির্ভর করে আমার গোটা সংসার চলে। আরে তার সাথে একটা সুখবরও আছে বটে। সরকার থেকে কিছু টাকাও পাওয়া যায়, সেই টাকা দিয়ে অবশ্যই একটা নতুন দোকান করে নেওয়া যাবে। কত টাকা দিবে বলেছে? 8 লাখ দেবে বলেছে। এমনিতে দোকান বিক্রি করলে 8.5 লাখ বিক্রি করা যেত। সরকার থেকে 8 লাখ পেলেও ক্ষতি হবে না কিছুটি। কিন্তু সমস্যাটি হচ্ছে এই অসময়ে দোকান করব কিভাবে? একটা নতুন দোকান করাটা তো আর চারটিখানি কথা নয়। ভালো জায়গা খুঁজতে হবে, তারপর সেটা কিনতে হবে, সেই জায়গায় দোকান করতে হবে। যে কোনো জায়গা কিনলেই তো আর চলবে না। ভালো খদ্দের যাতায়াত করে এমন জায়গায় কিনতে হবে। দোকান নতুন করে তৈরি করে সেটা চালানো অনেক কষ্টের ব্যাপার। তাহলে তুমি এক কাজ করো, এখন থেকে আশেপাশের সব জায়গায় খোঁজ খবর রেখে একটা দোকান কেনার ব্যবস্থা করো। আমার মনে হয় এই গায়ের মধ্যে একখানা দোকান ঠিকই পেয়ে যাবে। না গো গিন্নি, আমি অনেক খুঁজেছি এই গায়ে, কিন্তু কোনো দোকান খুঁজে পেলাম না। আমাদেরকে কোনো একটা জমি কিনতে হবে। এই গায়ে এরকম কোনো জমি আছে বলে তো জানি না। একটা জায়গা অবশ্য পেয়েছিলাম, কিন্তু তার দাম একেবারে আকাশ ছোঁয়া। তাহলে এখন কি করবে ভেবেছো? ভাবছি পাশের গ্রামে গিয়ে একটা খোঁজ খবর নিয়ে দেখবো কোনো জমি পাওয়া যায় কিনা, তাহলে সেখানে গিয়েই বসবাস করব। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই গিন্নি। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। শুনেছি পাশের গ্রামে বেশ ভালো জমি পাওয়া যায়, আমরা বরং সেখানে গিয়ে খোঁজ করি। দেখো, তুমি যে ভালো বোঝো, যা ভালো হয় তাই করো। আমি তোমাদের বারবার করে বলেছিলাম এরকমটা করো না, এরকমটা করো না, কিন্তু তোমরা আমার একটা কথাও শোনোনি। এখন বোঝো ঠেলা। আমার তো মনে হচ্ছে এই ঝামেলা অনেক দূর গড়াবে। তুই চুপ কর তো, এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপরে ঘ্যান ঘ্যান করে মাথা ধরিয়ে দিলি। উফ, তোমরা এমন সময় ঝগড়া কেন লাগাচ্ছ? আমাদের এখন ঠান্ডা মাথায় সব কাজ করা উচিত। তোমরা দুজনে ঠান্ডা মাথায় ভাবো কি করা উচিত। ঝগড়া কি আমি লাগাচ্ছি? সুজয়া তখন থেকে কানের সামনে ঘ্যান ঘ্যান করে কানের পোকা নাড়িয়ে দিল। ওকে বল থামতে, নয়তো দূর করে দেব বাড়ি থেকে। আহা মরণ, বললেই হলো তুমি আমায় ঘর থেকে বের করে দেবে। বলি, ঘরটা কি তুমি নিজের একার করে পেয়েছো? কথায় কথায় বলো ঘর থেকে বের করে দেব। হ্যাঁ, ঘর আমার। আমি চাইলে এক্ষুনি ঘাড় ধরে তোকে ঘর থেকে বের করে দিতে পারি, বুঝলি? এবার কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করছো দিদি। এ বাড়ি তোমার মানে? বাড়ির কোথাও লেখা আছে এ বাড়ি তোমার?
এ বাড়ি যদি ভাগ হয় তাহলে আমাদের তিনজনের নামেই হবে, কোনো একজনের নামে বেশি অধিকার ফলানো যাবে না। আর ভুলে যেও না, যা করেছি আমরা তিনজন একসাথেই করেছি, যা হবে তিনজনের সমান ভাগ হবে। তোরা কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোদের বড় বোন। আমরা কেউ কিছু ভুলিনি, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বাড়িতে আমাদেরও ভাগ আছে। আচ্ছা বেশ, তাহলে এই বাড়ি আমাদের, আমরা বরং জমির সাথে সাথে এই বাড়িটাও বিক্রি করে দেই। হ্যাঁ, সেটাই বেশ ভালো হবে। তাহলে আমাদের এবার নতুন খদ্দের আনতে হবে, একেবারে বাড়ি জায়গা জমি সহজেই কিনবে। তার কাছে আমরা সব একসাথে বিক্রি করে দেব, তারপর যত টাকা আসবে তার 3 ভাগে ভাগ করে তিনজন নিয়ে নিব। বলুন দিদি, আমায় আবার ডেকে পাঠালেন কেন? আমরা এবারে শুধু সরিষা ক্ষেত নয়, আমরা আমাদের ওই বাড়িটাও বিক্রি করে দিতে চাই। তার জন্য খদ্দের তো একমাত্র তুই জোগাড় করে এনে দিতে পারিস। না বাবা, আপনাদের ওই সরিষা খেতে আমি আর যাচ্ছি না বাবু, ওখানে ভূত আছে, আপনাদের বাবার ভূত। বাজে বকিস না তো, আজ তোর সাথে আমরাও যাব, তারপর দেখব কিসের ভূত। কোথায় তোর ভূত? এখানে তো সবকিছু ঠিকই আছে, সবকিছু স্বাভাবিক আছে। বলি, ফাজলামি করার কি আর কোনো জায়গা পাস না? না গো দিদি, সত্যি কথাই বলছি, এখানে তোমার বাবার আত্মা আছে গো, প্রাণে বেঁচে গেছি এই বেশি, ভগবানের অশেষ কৃপা। তাড়াতাড়ি আমি আর পলাশবাবু পালিয়ে যেতে পেরেছি। পলাশবাবু একদম তৈরি হয়ে গিয়েছিল টাকা দেওয়ার জন্য, কিন্তু হুট করে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা কে জানতো। কোথায় বাবার ভূত? কাউকে তো দেখতে পাচ্ছি না। বাবার ভূত যদি এখানে থেকে থাকে তাহলে আসবে না কেন? ওই তো শুরু হয়ে গেছে, শিগগিরই পালাও গো তোমরা, বাঁচতে চাইলে পালাও, তোমার বাবা বলেছে এরপর এলে একেবারে মেরে ফেলবে। আমি পালাই। এসেছিস তোদের এখনো শান্তি হয়নি? চলে যা বলছি আমার শরীর জায়গার থেকে, এই জায়গা শুধু আমার একার, চলে যা নয়তো মরবি। তো দেখি সত্যি সত্যি বাবা, তার মানে সবুজ সত্যি কথা বলছিল। এবার কি হবে? আমি পালাই এখান থেকে, আমার কোনো দোষ নেই, আমি এখানে আসতে চাইনি, আমি সত্যি সত্যি এখানে আসতে চাইনি, বিশ্বাস করো বাবা। থাম তুই সুজয়া, তুমি এখনো এখানে কি করছো বাবা? আমরা তোমার সংস্কার করে দিয়েছি, এমনকি তোমার শ্রদ্ধাও হয়ে গেছে, তারপরে তুমি এখানে কিভাবে আছো? আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে আমি এখনো আছি, আমি তোদের কাউকে ছাড়বো না। কেউ আমার এই খ্যাতির দিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবো, চলে যায় এখান থেকে। কিন্তু আমরা তিনজনের এক বোনও এখানে থাকবো না, সবাই আমরা যে যার মতো চলে যাব। তাহলে এই জমি আর বাড়ির কি হবে? এগুলো বিক্রি করার ব্যবস্থা করতেই হবে। আমরা তোমার কোনো কথাই শুনবো না বাবা, চলে যাও তুমি এখান থেকে। আমাদের এখন টাকার দরকার, আমাদের অনেক টাকার দরকার, চলে যাও তুমি এখান থেকে। আমার এই জমি কারো না, শুধুমাত্র তোরা আমার মেয়ে বলে আমি একটা সুযোগ তোদের দিচ্ছি। আমি আজকের মতন চলে যাচ্ছি, কিন্তু পর যদি জমি বিক্রি করার চেষ্টা করিস তাহলে সবাইকে মেরে ফেলবো, মনে থাকে যেন। বাবা ঠাকুর, আমাদের বাঁচান, আমরা যে বড্ড বিপদে পড়েছি। কিসের বিপদ? কি হয়েছে তোদের? আমাদের বাবা মারা গেছে কিছুদিন হলো, আমরা তার শ্রাদ্ধ করেছি, এখন আমাদের 3 বোনের টাকার খুব দরকার, তাই আমরা ভাবছিলাম জায়গা জমি সব বিক্রি করে চলে যাব শহরে। কিন্তু আমাদের সরিষা ক্ষেতে আমাদের বাবার অতীব্র আত্মা বসবাস করছে এখনো, সে কোনোভাবেই আমাদের এই জমি বিক্রি করতে দেবে না, মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আপনি যে করে হোক বাবার আত্মার তৃপ্তির ব্যবস্থা করুন। ঠিক আছে, তোরা এখন যা, আগামীকাল আমি যজ্ঞ করব তোর বাবার আত্মার তৃপ্তির জন্য, সে যেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে সারা জীবনের মতন পরলোকে চলে যায়। ওম নমঃ শিবায়। ওম। কেন এসেছিস তোরা এখানে? কি চাস তোরা আমার কাছে? তোর মৃত্যু হয়েছে, অনেক দিন হয়ে গেছে, তোর শ্রাদ্ধ শান্তির কাজও হয়েছে, তারপরও কেন তুই এ জগতে পড়ে আছিস? কিসের জন্যে তুই এখনো পরলোক গমন করছিস না? যাবো না আমি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। কি কাজ বাকি আছে তোর, যার জন্য
এখনো তোর আত্মা শান্তি পায়নি। এই জমির মালিক আমি, আমার এই কোলাঙ্গার মেয়েগুলো নয়। ব্যক্তির মৃত্যুর পর সেই ব্যক্তির সন্তানেরাই তার সম্পত্তির মালিক হয়। তাহলে তুই কেন পৃথিবীতে সামান্য এক টুকরা জমির জন্য পড়ে আছিস? এসব মায়া একেবারে ত্যাগ করে চলে যা। এই মৃত্যুলোকে পড়ে থেকে আর কোনো তোর কাজ নেই। না, এই জমির মালিক আমার মেয়েগুলো কখনোই হতে পারে না। এই জমির মালিকের নাম আমি লিখে রেখে গেছি। এই জমি আমার বাড়ির সমস্ত কিছু আমি তার নামে লিখে রেখে গেছি। কার নামে লিখে রেখে গেছিস তুই এসব? এই সব কিছু আমি লিখে রেখে গেছি মিনুর নামে। কি, তুমি সব কিছু মিনুর নামে রেখে গেছো? না না, এ হতে পারে না। তুমি তোমার সব কিছু মিনুর নামে রেখে যেতে পারো না। তোমার মেয়েরা থাকতে তুমি কিসের জন্য একটা রাস্তার মেয়ের নামে সবকিছু লিখে রেখেছো? চুপ কর তোরা, তোর লজ্জা করে না? তোরা আবার আমাকে এই কথা জিজ্ঞাসা করছিস? আমি তোদের কারণে বলে গেছি। সব কিছু খুলে বল আমায়, তোর মনে যত কষ্ট আছে সব খুলে বল। কিরে বিজয়া, তুই এলি? হ্যাঁ বাবা, এসেছি। তোমার ওষুধপত্র নাকি সব শেষ হয়ে গেছে? হ্যাঁ রে মা, কবিরাজ মশাই যে ওষুধ দিয়েছিল সেই সব কিছু শেষ হয়ে গেছে। আবার নতুন করে ওষুধ আনতে হবে। কিন্তু দিদি তো বললো দিদির কাছে কোনো টাকা নেই। তোমার ওষুধ আনবে কোথা থেকে? জয়ার কাছে টাকা নেই। তুই এক কাজ কর, আমার বিছানার নিচে কিছু টাকা আছে, সেগুলো নিয়ে ওষুধ নিয়ে আয় যা। আচ্ছা বাবা। কিরে বিজয়া, টাকা পেলি? হ্যাঁ রে দিদি, পেয়েছি, অনেকগুলো টাকা পেয়েছি। চলো ওষুধ কিনে আনি। বলি পাগল হয়েছিস? এই বুড়োকে এখন ওষুধ কিনে খাওয়াবো? এই বুড়োকে ওষুধ খাওয়ানো মানে টাকাগুলো শুধু শুধু জলে ফেলে দেওয়া। তাহলে কবিরাজ মশাই তো বলেছেন বাবাকে সময় মতন ওষুধ না খাওয়ালে বাবা মারা যাবে। মারা যাবে? বলি কই মাছের জান শুনছিস কখনো? আমাদের বাবা হলো সেই কই মাছের জান, এত সহজে মরবে নাকি? আর যদি মরে যায় তাহলে তো আমাদের জন্যই ভালো। মানে বাবা মরে গেলে আমাদের জন্য ভালো হবে? এ কেমন কথা? তোদের ঘটে দেখছি একটু বুদ্ধি নেই। বাবার নামের এই জায়গা, সম্পত্তি, বাড়ি সবকিছুই আমাদের হয়ে যাবে। তাই বাবা যত তাড়াতাড়ি মরবে ততই আমাদের জন্য ভালো, বুঝলি? ও, এতক্ষণে আমার মাথায় ঢুকলো। কিন্তু বাবা যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? ও যা হোক, একটা বানিয়ে বলে দিব। কাটছিস কেন বা? ওরা আজকেও তোমার ওষুধ আনবে না, মিলিয়ে নিও। ওষুধ লাগলে কি আর করার, বনে যাব। বাজে কথা বলো না বাবা। তুমি মরে গেলে আমার কি হবে? সেই ছোট্টবেলায় তুমি আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলে। আমার যে বাবাও তুমি আর মাও তুমি। তুমি চলে গেলে আমার কি হবে? তোর কিচ্ছু হবে না, মিলিয়ে দিস আবার কটা। আমি চলে যাওয়ার পর একটা জায়গা তোর জন্য আমি রেখে গেছি, সেটা তুই নিয়ে নিস। আমাদের বাড়ির পাশে। তোমার কি হলো বাবা? ও বাবা, বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ও জয়া দিদি, ও বিজয়া দিদি, ও সুজয়া দিদি, শীঘ্রই ঘরে এসো। বাবা আর নেই গো, বাবা আর নেই। আমার এই ট্রিটমেন্টের কারণে আমি মরে গেছি। ওরা আমার সাথে কি কি করেছে এসব আমি দেখেছি। আমার এই জায়গা, সম্পত্তি, বাড়িঘর সব কিছু আমি মিনুর নামে লিখে দিয়েছিলাম। আর তারপরে সেই সব কিছু দলিল একটা হাঁড়িতে পড়ে এই সরিষাঘাটের মাঝখানে বাড়ির নিচে পুঁতে রেখে দিয়েছিলাম। কিন্তু এই কথা মিনুকে বলার আগে আমি মরে গিয়েছিলাম। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই আমি এই জায়গা ছেড়ে কোথাও যাইনি। আমার অবর্তমানে যদি কেউ এই দলিল নষ্ট করে ফেলে আমি ছাড়ব না তাকে। আমি চাই এই সব কিছু জমির মালিক মিনু হোক। ছি ছি ছি, মানুষ তার বাবাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে চায় কষ্ট করে হলেও তোমরা তিন বোন সম্পত্তির লোভে নিজের বাবাকে কষ্ট দিয়ে মেরেছ। জায়গা সম্পত্তি সব মিনুর নামে, তাই সব কিছু সেই পাবে। না, আমি বেঁচে থাকতে এটা সম্ভব নয়। আমার বাবার সম্পত্তি আমি পাবো। ঠিক বলেছো দিদি, আমি বেঁচে থাকতে এটা কখনোই করতে দেব না। তাহলে তোদের প্রাণ ছাড়া করতে হবে। তোরা আমার মেয়ে হবার যোগ্য রস। অনেক আগেই
আমার এই কাজটা করা উচিত ছিল। আমরা আড়াল থেকে সব শুনেছি আর দেখেছি। মেনুকে এতদিন এই 3 বোন ঠকিয়ে এসেছিল। আপনার জন্য খুব কষ্ট হচ্ছে হরনাথ বাবু। আপনারা কারা? আমরা এসেছিলাম এইখানে জমি কেনার জন্যে। আমাদের একটা জমির খুব দরকার ছিল। আমরা 2 নিঃসন্তান স্বামী স্ত্রী জমি কেনার উদ্দেশ্যে এসে এখানে এসে একটা মেয়ে কপালে জুটে যাবে সেটা তো কখনো চিন্তা করিনি। মানে হরিনাথ বাবুর মৃত্যুর পর আমরা সব শুনে মিনুকে নিজেদের দত্তক সন্তান হিসেবে নিতে চাই, আর এই জমি আর বাড়ি আমরা কিনে নিতে চাই। যেই টাকায় এই জমি বিক্রি হওয়ার কথা আমরা সেই টাকাই দেব, আর সেই টাকা মিনুর নামে রাখা হবে। মিনুর ভবিষ্যতের জন্য সেই টাকা থাকবে। আর আজ থেকে আমি আর আমার স্বামী মিনুর বাবা মা হিসেবে থাকব। আপনারা আমায় বাঁচালেন। শুধুমাত্র মিনুর কথা চিন্তা করে আমি এতদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারিনি। মেয়েটার এতটুকু বয়সে সব সময় আমার দেখভাল করতো, মেয়ের মতন থাকতো। আপনারা মিনুকে যত্নে রাখবেন।